ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চলছে আপিল শুনানি। সাইবার বুলিংয়ের দায়ে ৬ মাসের জন্য শিক্ষার্থী আলী হোসেনকে বহিষ্কার। বাস থেকে নারী শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগে ২৮টি বাস আটকে রেখেছে জাবি শিক্ষার্থীরা। সংঘর্ষের ২ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু। সাইদির বিরুদ্ধে ৩ সাক্ষীর জোর করে সাক্ষ্য নেয়ার অভিযোগ ট্রাইব্যুনালে। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জেরা পিছিয়ে কাল নির্ধারণ। রাজনীতির মাঠে দলগুলোর অনৈক্যের প্রভাব, নির্বিঘ্নে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা, সবাইকে ছাড় দেয়ার তাগিদ। সিরিজের শেষ টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ নেদারল্যান্ডস। ডাচদের হোয়াইট ওয়াশ করতে চায় টাইগাররা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে পূর্ণাঙ্গ বেঞ্চে। এদিকে ক্যাম্পাসে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? উজ্জ্বল, আপনি যেটি বলছিলেন যে হাইকোর্টে ডাকসু নির্বাচনের যে স্থগিতাদেশ সেটা নিয়ে হাইকোর্টের একটি পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি চলছে প্রধান বিচারপতির নেতৃত্বে। সেটি যেমন একদিকে চলছে, কিন্তু আরেকদিকে আমরা দেখেছি পুরো ক্যাম্পাসে কিন্তু আমরা প্রদক্ষিণ করেছি সকালবেলা থেকেই। সেখানে শিক্ষার্থীরা এবং যারা বিশেষ করে প্রার্থীরা রয়েছেন তারা তাদের নির্বাচনী যে প্রচারণা সেটি চালাচ্ছেন। এবং তাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝতে পেরেছি, তারা বলছেন যে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা আছে, যেহেতু ডাকসু অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে সেটি নিয়ে তারা শঙ্কা আছে। কিন্তু তারা এও বলছেন যে সেই শঙ্কা থাকলেও শিক্ষার্থীরা সেই ডাকসু হবে কিনা সেই রায়টি আসলে শিক্ষার্থীদের মধ্য থেকে আসবে, বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থাৎ সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দিয়ে আসলে এই রায়টি আসবে। সেইটি ডাকসু নিয়ে যে সিদ্ধান্ত বা ডাকসু হওয়া না হওয়ার নির্ধারণ সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করবে, এটি তারা বলছেন। এবং তারা বলছেন যে একটি বিশেষ গোষ্ঠী এটি ডাকসু বানচালের জন্য চক্রান্ত চালাচ্ছে এবং এই ৫ই আগস্ট পরবর্তী সময়, গণ অভ্যুত্থান পরবর্তী সময় ক্যাম্পাসে যে স্থিতিশীলতা ছিল সেটি বিনষ্ট করার একটি চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্ত নস্যাৎ করে দেবে শিক্ষার্থীরা, সেটি বলছেন। এবং এই যখন চলছে আমরা দেখছি কিন্তু ক্যাম্পাসে আজকে ছাত্রদলের যে মনোনীত যে প্যানেল, সেই প্যানেলের প্রার্থীরা কিন্তু এখানে একটি অভিযোগ দায়ের করতে এসেছেন, বা তারা আসলে বলছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ দেওয়ার কথা বলেছে ৮-৯ তারিখের কথা, অর্থাৎ এখানে আমরা ছাত্রদলের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা বলছেন যে ভোটের দিন তারা ক্যাম্পাস বন্ধ চান এবং ভোট কিন্তু বাড়ানো নিয়ে কিন্তু বিভিন্ন দল, শুধু ছাত্রদল নয় বিভিন্ন দলেই কিন্তু তারা এই আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনও তারা এখানে জানানো হবে। অর্থাৎ তারা এখানে দুইটি বিষয় নিয়ে আজকে এখানে এসেছেন ছাত্রদল। তারা এই যে প্রধান নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন, চিফ রিটার্নিং অফিসার, তার কাছে একটি আবেদনপত্র জমা দেবেন এবং সেখানে তারা দুটি বিষয় উল্লেখ করবেন। এবং ক্যাম্পাসে কিন্তু আমরা আরেকটি বিষয় দেখেছি, যারা শিক্ষার্থী রয়েছে, সাধারণ শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা আছে। তারা বলছেন যে তাদের যে বহুল কাঙ্ক্ষিত ডাকসু, সেই ডাকসু যদি এখন অনুষ্ঠিত না হয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিয়ে অস্থিতিশীল হবে সেটি না, এর প্রভাব সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানেও এটি ছড়িয়ে পড়বে এবং দেশব্যাপী একটি যে নেতিবাচক প্রভাব সেটি পড়বেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেটা তারা কোনোভাবেই হতে দেবেন না এবং তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে তারা বলছেন যে তাদের যে পূর্ব নির্ধারিত সময় ডাকসু অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর, সেটি তারা যে কোনো মূল্যেই হোক তারা আদায় করে নেবেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। সাইবার বুলিংয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আলীর বিরুদ্ধে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। ৬ মাসের বহিষ্কার বিশ্ববিদ্যালয় আইনে প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি।
জাকসু নির্বাচনের প্রচারণার জন্য 9 সেপ্টেম্বর পর্যন্ত সুযোগ পাবেন প্রার্থীরা। প্রচারণার ষষ্ঠ দিনের খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ। প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। উজ্জ্বল, অভিযোগের বিষয়টি আসলে ডাকসুতে যত বেশি দেখি আমরা, জাকসুতে এখনো পর্যন্ত সেরকম অভিযোগের কোনো মালা দেখছি না আমরা, বরং বেশ শান্তিপূর্ণভাবেই প্রত্যেকটি প্যানেলের প্রার্থীরা তারা প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। তবে এখানে আরেকটি ভিন্নতা কিন্তু আছে, যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা স্বকীয়তা আছে, তারা মূলত দুপুরের পর থেকেই যে ভোটারদের কাছে, বিশেষ করে শিক্ষার্থীদের কাছে তারা আসলে যান এবং তাদের যে প্রতিশ্রুতি, তাদের ইশতেহার, সেগুলো তুলে ধরার যে চেষ্টা সেটা আমরা দেখতে পাই। তবে যেহেতু আজ সকাল থেকেই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, কাজে প্রার্থীরা চেষ্টা করছেন সে সকল ক্লাস ভবনগুলোর সামনে গিয়ে অপেক্ষা করছেন, লিফলেট বিতরণ করছেন এবং ভিন্ন ভিন্ন প্যানেলের প্রতিনিধিরা তারা আসলে চেষ্টা করছেন তাদের সেই দলীয় ইশতেহারের পাশাপাশি তারা নিজে জিতলে কি কি পরিবর্তন আনতে চান তেমনটি। আমি উদাহরণ হিসেবে যদি বলতে চাই, স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন জিএস পদে, তিনি বলছিলেন যে আসলে তিনি অতীতে কাজ করেছিলেন এই প্রাণ প্রকৃতি নিয়ে। কাজেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা প্রাণ প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখেই কিছু উন্নয়ন প্রকল্প বলি কিংবা শিক্ষার্থীদের জন্য ভালোর জন্য সকল উদ্যোগগুলো তিনি জিতলে সেটি করবেন। আবার দলীয় প্রার্থী যিনি আছেন, বিশেষ করে ছাত্র দলের যিনি জিএস প্রার্থী হয়েছেন, তিনিও একজন নারী, তিনি বলছেন আসলে তিনি নারীদের জন্য একটু অভয়ারণ্য তৈরি করবেন এবং যেহেতু এখানে শিক্ষার্থীদের তুলনায় যে সকল প্রার্থী হয়েছেন 179 জন, সেখানে নারীদের সংখ্যা খুবই কম। তিনি বলছেন তিনি একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি যেমন হবেন, একই সঙ্গে নারীদের জন্য বিশেষ নজর দেবেন, এদিকেও তিনি খুব বেশি জোর দিচ্ছেন। এর পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরকে একটি প্রশ্নের মুখোমুখি বারবারই হতে হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু সাংস্কৃতিক রাজধানী হিসেবে বলা হয়ে থাকে, সেটি আসলে ছাত্র শিবিরের প্যানেল জিতলে অক্ষুণ্ণ থাকবে কিনা। তারা এটি জোর কণ্ঠেই বলছেন তারা এটিকে অক্ষুণ্ণ তো রাখবেনই, বরং এই সাংস্কৃতিক যে যাত্রা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটিকে আরও বেশি উন্নত রূপ দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে তারা অভিযোগটি করেছেন। এবং অন্যান্য আরও প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তবে এখানে অভিযোগের মালা মূলত দুইটি বিষয়ে উজ্জ্বল আমি ভাগ করে যদি বলতে চাই। প্রথম যে অভিযোগ সেটি হচ্ছে নারী যারা প্রার্থী হচ্ছেন তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে এবং সেই অভিযোগের পাশাপাশি কেউ কেউ বলছেন যে আসলে প্রার্থীদের ডোপ টেস্ট করা, যেটি আসলে গতকালকে আমরা জানতে পেরেছি এখানে যারা প্রার্থী হবেন তাদেরকে ডোপ টেস্ট করতে হবে, কিন্তু সেটি আসলে যেহেতু নির্বাচন 11 তারিখে এবং 9 তারিখে প্রচারণার শেষ দিন, এই মুহূর্তে সেটি কোন সময় করা হবে সেই আকাঙ্ক্ষা বা সেই প্রতীক্ষাও অনেক প্রার্থীর মধ্যে দেখতে পেয়েছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে নির্বাচন কমিশনের যিনি সহকারী প্রক্টরের পদে দায়িত্বে আছেন, তিনি বলছেন এটি খুব শীঘ্রই, এটি কাল পরশুর মধ্যেই মূলত আসলে এটি তারা শেষ করবেন। এরপরেই প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা আবারও হয়তো বা পুনরায় চূড়ান্ত করা হতে পারে, কেননা অনেকেই সেখানে বাদ পড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। উজ্জ্বল, চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও এই জাকসু নির্বাচনের খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের 28টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন ক্যাম্পাস থেকে সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন কখন এই ঘটনা ঘটল আর বাস আটকে রেখে শিক্ষার্থীরা কোনো দাবি জানিয়েছেন কিনা? উজ্জ্বল, গতকাল রাত 8টা থেকে 8:30টার মধ্যে রাজধানী পরিবহনের বাসে টিউশন শেষে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী থানা স্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর আসার উদ্দেশ্যে রাজধানী পরিবহনের একটি বাসে উঠলে তখন বাসের যেই দায়িত্বরত কন্ট্রাক্টর রয়েছে তিনি জানতে চান যে কোথায় যাবে। তিনি পরে ওই শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা জানালে ওই বাসের যে কন্ট্রাক্টর রয়েছে তিনি তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। মানে শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলার পরপরই আসলে তার এই রিয়াকশন ছিল, কারণ বিশেষ করে রাজধানী পরিবহনের যে গাড়িগুলো রয়েছে তারা একটা অভিযোগ উঠেছে, শিক্ষার্থীরা বলছেন তারা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের কোনো শিক্ষার্থী কিংবা ছাত্রছাত্রী বহন করতে তারা অনীহা প্রকাশ করে এবং শিক্ষার্থী দেখলেই তারা আসলে ওইভাবে বাসে সিট থাকা সত্ত্বেও তারা সিট নেই বা যাওয়া যাবে না এই ধরনের বিভিন্ন অজুহাত দেখান, সে কারণে তাকে ধাক্কা মেরে ফেলে দেন। পরবর্তীতে ওই শিক্ষার্থী ক্যাম্পাসে আহত অবস্থায় ফিরে ক্যাম্পাসের যেই স্বাস্থ্য মেডিকেল রয়েছে সেই মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর বিষয়টি সেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে, সাধারণ শিক্ষার্থী প্লাস ওই শিক্ষার্থীর যে ফ্যাকাল্টির যেই ছাত্রছাত্রীরা রয়েছে তারা সেটি তার সহপাঠীরা জানার পর কিন্তু ঢাকা-আরিচা মহাসড়ক মানে বিশ্ববিদ্যালয়ের সামনের যে সড়ক সেখান থেকে রাজধানী পরিবহনের
28টি বাস কিন্তু তারা আটক করে রেখেছেন এবং তাদের দাবি হচ্ছে এই যে ঘটনা বারবার একের পর এক ঘটছে, মালিক পক্ষের উদাসীনতা এবং কোন রকম নির্দেশনা না থাকার কারণে কড়াকড়িভাবে, এবং সরকারের উপরও কিন্তু তারা এক ধরনের দোষারোপ করছেন যে শিক্ষার্থীদের সাথে কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। এর আগেও কিন্তু একাধিকবার আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বাসের কন্ট্রাক্টর এবং হেল্পার যারা রয়েছেন তারা কিন্তু অসদাচরণ করেছেন এবং অনেকে শারীরিকভাবে হেনস্থা করছেন, সেরকম ঘটনাও কিন্তু দেখেছি। তারপর দেখা গেছে একই ঘটনা কিন্তু এর আগে ঘটেছে, বাস আটকে রাখা হয়েছিল, মীমাংসা করে বাস নিয়ে যাওয়া হয়েছিল যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না এমন আশ্বাস দিয়ে, কিন্তু সেই আশ্বাসের মধ্যেই আসলে সীমাবদ্ধ রয়ে গেল। এই এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ঘটনাকে দুঃখজনক, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলছেন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে বাসগুলোকে আটকে রাখবেন এবং ভবিষ্যতে মালিকপক্ষ তাদের যেই বাসের যাদেরকে দিয়ে বাস চালাবেন, বাসের কন্ট্রাক্টর এবং হেল্পার যারা রয়েছেন তাদেরকে দায়িত্বশীল আচরণ করার নির্দেশনা দিবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যাতে কোনো ধরনের অসদাচরণ না হয় সরকার থেকেও সেই ধরনের নিশ্চয়তা প্রদানের দাবি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছেন, এবং এই বাসগুলো ততক্ষণ তারা ছাড়বেন না বলছেন যতক্ষণ না কোনো সমঝোতায় পৌঁছাবে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাস আটকের সর্বশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। এদিকে স্থানীয়দের সাথে সংঘর্ষের জেরে 2 দিন বন্ধ থাকার পর সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে, তবে শিক্ষার্থী উপস্থিতি কম। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? উজ্জ্বল, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি আজ একেবারেই কম। আমরা দেখেছি সকালের যেই 2টি ট্রেন, সেই 2টি ট্রেনে একেবারে হাতে গোনা কিছু শিক্ষার্থী এসেছেন। এরপর আমরা বিভিন্ন অনুষদের ক্লাসরুমগুলোতে গিয়েছিলাম, সেখানেও দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি কম, বেশিরভাগ ক্লাসরুমে কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। তবে কিছু কিছু বিভাগে যেখানে পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী এসেছেন সেই সকল বিভাগের কোনো বর্ষের ক্লাস কিন্তু বা শ্রেণী কার্যক্রম কিন্তু চলছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারে হাতে গোনা। শিক্ষার্থীরা বলছেন যে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, এখনো আশেপাশের এলাকাগুলোতে তারা নিরাপদ বোধ করছেন না এবং ঘটনার পরপরই অনেক শিক্ষার্থী তাদের গ্রামের বাড়ি চলে গিয়েছেন। সেই সব কিছু মিলিয়ে মূলত শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কম বলে কিন্তু তারা দাবি করেছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে শিক্ষার্থীর উপস্থিতি কম হওয়ার কারণে কোনো বিভাগে কোনো বর্ষের ক্লাস হচ্ছে না, তবে যেখানে পর্যাপ্ত শিক্ষার্থী আসছেন সেই সকল জায়গাতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এবং শিক্ষকদের পরিবহনকারী যে সকল যানবাহন রয়েছে সেগুলোও কিন্তু যথাসময় এবং নির্বিঘ্নে চলাচল করছে বলে আমরা জানতে পেরেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি মূল্যায়নে একটি বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠকটি ইতিমধ্যে চলছে এবং সেখানে সেই বিষয়গুলো তারা বিবেচনায় করবেন কিভাবে শিক্ষার স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনা যায়। তবে ইতিমধ্যে গতকাল যে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে, জরুরি সিন্ডিকেট সভা, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্ট্রাইকিং ফোর্সের টহল দেওয়ার বিষয়ে তারা অনুরোধ জানিয়েছেন এবং সেই অনুরোধের প্রেক্ষিতে আমরা দেখেছি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সেনাবাহিনী এবং র্যাব সদস্যরা টহল দিচ্ছেন। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু টহল দিচ্ছেন বলে আমরা দেখেছি এবং এর বাইরে শিক্ষার্থীদের সকাল 11:30টায় একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে, সেটি এখন পর্যন্ত আমরা শুরু হতে দেখিনি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। শিক্ষার্থীরা এখনো ক্যাম্পাসে সেভাবে আসছেন না এবং আগামীকাল পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছেন যে দ্রুতই শিক্ষার্থীদের মাঝে যে সংখ্যা সেটি তারা কাটিয়ে উঠবেন এবং আবারও ক্যাম্পাসের যে ক্লাস পরীক্ষা সেগুলো স্বাভাবিক নিয়মে ফিরবে। অন্যদিকে আহত শিক্ষার্থীদের কিছুটা খবর জানিয়ে রাখতে চাই যে আহত শিক্ষার্থীদের মধ্যে যেই 3 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল তাদের অবস্থার উন্নতি হচ্ছে বলে কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। উজ্জ্বল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা, আজ সভায় হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার ও আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। এদিকে এখনও কোষাধ্যক্ষ কার্যালয় তালাবদ্ধ। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন তালাবদ্ধ ভবনগুলো খোলার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, সিন্ডিকেট সভা কখন অনুষ্ঠিত হবে?
উজ্জ্বল, এখনো শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যে সমস্ত ভবনে তালা দেওয়া হয়েছে সেই তালাগুলো কিন্তু এখনো খোলা হয়নি এবং এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা যেটি বলেছেন যে তারা আজকে আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছেন, অর্থাৎ তাদের ফিজিক্যাল কোনো কর্মসূচি আজকে নেই, কিন্তু তারা যে তালা দিয়েছেন সেই তালা কিন্তু তারা খুলবেন না। তারা অপেক্ষা করছেন আজকে যে সিন্ডিকেট সভা হবে, এই সিন্ডিকেট সভায় আসলে কি সিদ্ধান্ত আসে সেটির উপর নির্ভর করেই কিন্তু তারা পরবর্তীতে যে কোষাধ্যক্ষের কার্যালয় সহ যেখানে তালা দেয়া আছে সেগুলো খুলে দেবেন কিনা সে বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবেন এবং পরবর্তী যে আন্দোলন কর্মসূচি কি হবে সেই বিষয়গুলো তারা জানাবেন। তবে আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয় এবং এটিতে আমরা সকাল থেকে যে গতকাল যে তালা দেয়া হয়েছিল সেই তালা কিন্তু এখনো রয়েছে, যার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক কার্যক্রম একেবারেই বন্ধ রয়েছে। আমরা সকাল থেকেই দেখছি যে এখানে বিভিন্ন ধরনের সেবা নেওয়ার জন্য, বিশেষ করে যারা পেনশনভোগী তারা বিল ফর্ম নিয়ে এসেছেন, এটি এখানে জমা দিতে হয়, সেই ফর্মগুলো কিন্তু তারা জমা দিতে পারছেন না এবং বিভিন্ন ধরনের বিল, বিশেষ করে মাস্টার রোলের বিল নিয়েও এসেছেন, তার সেই বিলগুলো কিন্তু আজকে এখানে জমা হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে এডিশনাল ট্রেজারার সাজ্জাদ হোসেন মণ্ডল সহ অন্যান্য কর্মকর্তারা কিন্তু এখানে ছিলেন, তারা বেশ কিছুক্ষণ এখানে অপেক্ষা করে অন্যদিকে চলে গিয়েছেন। তারা কিন্তু তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি পরিচালনা করতে পারছেন না এবং আজকে যে সিন্ডিকেট সভা হওয়ার কথা রয়েছে সেই সিন্ডিকেট সভাও কিন্তু এখনো শুরু হয়েছে কিনা সেটি আমরা জানতে পারিনি। আমরা যতটুকু জেনেছি এটি ভার্চুয়ালি অনলাইনে এই সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম, তা তিনি বলেছেন যে এই বৈঠকের বিষয়ে তিনি পরবর্তীতে জানাবেন। তবে আজকে যে বৈঠকটি হবে এটি কিন্তু গত রাতে যে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবং শিক্ষার্থীরা যেটি বলেছেন যে তারা কিন্তু বেশ কিছু দাবি দেওয়া দিয়েছেন, সেই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় এবং সিন্ডিকেট থেকে সেগুলো মেনে নেওয়ার বিষয়ে ঘোষণা আসতে হবে, এটি তারা বলেছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে হল ছেড়ে দেওয়ার জন্য যে নোটিশ দেওয়া হয়েছে আজকে সিন্ডিকেটের সবাই সেটি প্রত্যাহার করতে হবে এবং আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা শুরু করতে হবে, এই বিষয়ের আজকে এই সিন্ডিকেট সভা থেকে সিদ্ধান্ত আসবে এবং এরপরে আজকে যে কম্বাইন্ড ইস্যু নিয়ে যে আন্দোলন সেই বিষয়েও আজকে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের বৈঠক হবে এবং সেই বৈঠকের পরেই কিন্তু সার্বিক সিদ্ধান্ত শিক্ষার্থীরা জানাবেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। হারুনুর রশিদ জানাচ্ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য। আগামী ফেব্রুয়ারিতে নির্বিঘ্নে জাতীয় নির্বাচন করা নিয়ে শঙ্কা রয়েছে। নির্বাচনের পদ্ধতি নিয়ে দলগুলোর অবস্থান ভিন্ন হওয়ায় সংকট আরও জটিল হচ্ছে। বিশ্লেষকরা বলছেন আগে পরস্পরকে ছাড় দিয়ে পুরোপুরি ঐক্যমত্যে আসতে হবে, এরপর গণভোটে পাশ হলে যথাযথ আইনি ভিত্তি পাবে জুলাই সনদ। বিস্তারিত হাসিফ বিল্লার প্রতিবেদনে। গণঅভ্যুত্থানের 1 বছর পর বেশ জোরে সোরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারিকে সময় ধরে রোডম্যাপ ঘোষণা হলেও নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অনৈক্য কাটেনি। নির্বাচনের পদ্ধতি নিয়ে যখন অনৈক্যের সুর, তাই এর প্রভাব পড়েছে রাজনীতির মাঠে। জুলাই সনদের নোট অব ডিসেন্ট এবং এর বাস্তবায়নের অস্পষ্টতাই রাজনৈতিক সংকটকে তীব্র করেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকেও নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে তীব্র মতবিরোধ হয়েছে। জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোট হবে নাকি পরবর্তী জাতীয় সংসদে যাবে, এ নিয়ে বিভক্ত বিএনপি জামাত। জাতীয় নাগরিক পার্টি চায় নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন। এখন যেটা সম্ভব সেটা এখন হবে, যেটা সাংবিধানিকভাবে করতে হবে সেটা আবার সরকার নির্বাচনের পরে সেটা করা হবে। মানে কোনো কিছুই তো পার্মানেন্ট না। একটা নির্বাচিত সরকার আসলে আমরা বিশ্বাস করি এই সমস্ত প্রবলেমগুলো কমে আসবে। পরের সরকার যে হবে সে এটা মানতে বাধ্য হবে কিসের ভিত্তিতে? সে যদি বলে যে না এগুলো অনেকে তো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, বলে আমরা তো আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি, কথার কথা যদি কোনো পার্টিকুলার পার্টি যায় এটা মানবে যে তার গ্যারান্টিটা কোথায়? অতীতে তো তার কোনো রেফারেন্স নাই যে মানছে। এখন জুলাই সনদ যেটা দিবেন সেই সনদের মধ্যে যেগুলো আমরা ঐক্যমত পোষণ করব সবাই মিলে, সেগুলো এখনই বাস্তবায়ন করতে হবে। এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নেই বলে মনে করে বিএনপি। অন্যদিকে অনেক রাজনৈতিক দলের দাবি একই সাথে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হতে পারে। আপনি যদি 1 বছর আগে থেকে গণপরিষদ নিয়ে সব পলিটিক্যাল পার্টি একমত হতো তাহলে এটা সহজ হতো। বর্তমান যে প্রেক্ষাপট, আপনি গণপরিষদটা নিয়ে বাস্তবায়ন করা খুব কঠিন হবে, কারণ গণপরিষদ হতে গেলে যে ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে এতে বর্তমান সংবিধানটা টেকনিক্যালি এটাকে সাসপেন্ড করে ফেলতে হবে। নতুন কিছু রচনা করতে গেলে পুরনো জিনিসটা রাখতে পারবেন না। পুরনো জিনিসটা না রাখলে এখনকার যে কাঠামোগত রাষ্ট্রের ব্যবস্থাটা, পুরো ব্যবস্থাটাতে একদম
ধূলিসাৎ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট তো অলরেডি একটা এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে যেন তারা এই নির্বাহী কার্যক্রম চালিয়ে নিয়ে যায়। যেহেতু এখন দেশে প্রধানমন্ত্রী নাই, সরকার নাই, সংসদ নাই, যেহেতু 6 মাসের মাথায় এই সরকারটা নাই, সংসদটা নাই, তাহলে বাকি 4.5 বছর এই সরকারটা চালাবে। তাহলে এই সরকারের তো মেয়াদ আছে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে আপনি আগামী ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন চাই? আমার তো নির্বাচন চাওয়ার এখতিয়ার নাই। নির্বাচন শুধুমাত্র চাইতে পারবো যদি নির্বাচনটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেটকে আমরা মেনে নেই। আমরা বলি যে এটাই হচ্ছে সবচেয়ে বড় ম্যান্ডেট। 72-এর সংবিধান ভেঙে চুরে খান খান হয়ে গেছে। জুলাই সনদের খসড়া অনুযায়ী ক্ষমতা কাঠামোর সঙ্গে জড়িত 11টি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর এখনও ঐকমত্য হয়নি। বিশ্লেষকরা বলছেন, আগে পরস্পরকে ছাড় দিয়ে পুরোপুরি ঐকমত্যে আসতে হবে। এরপর গণভোটে পাশ হলে যথাযথ আইনি ভিত্তি পাবে জুলাই সনদ। আপনি কোন জুলাই চার্টারটাকে গণভোটে দিবেন, উইথ ডিসেন্ট অর উইদাউট ডিসেন্ট? এটার সাথে যদি অন্যান্য দলগুলো যুক্ত হয়, গণভোটটা যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে আমরা কোন জায়গাটায় যাচ্ছি? আপনাকে আবার জুলাই চার্টারে ফেরত যেতে হবে। জুলাই চার্টারে ফেরত যে ওই যে 9টাতে বড় ধরনের পার্থক্য আছে, সেই 9টার ব্যাপারে আপনাকে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। ওইখানে রাজনৈতিক দলগুলোকে আবার নেগোসিয়েশনে বসতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিছু না কিছু ছাড় দিতে হবে। গণঅভ্যুত্থানের শক্তিগুলোর পারস্পরিক আস্থার সংকট রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সুযোগে গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি বিভাজন তৈরির চেষ্টা করছে। এই যখন অনিশ্চয়তা থাকবে, তখন কিন্তু আপনার পক্ষে যে কোনো কিছু অতি দ্রুত ঘটিয়ে ফেলা সম্ভব, কারণ কেউই আসলে প্রস্তুত না। আপনি এই অনিশ্চয়তা এবং সংকট যেটা করবে, অনৈক্য বাড়াবে। আমার কাছে মনে হয় সংকটের সমাধানের সূত্র লুকিয়ে আছে জুলাই সনদে। প্রক্রিয়ার কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ট, কিন্তু আপনি যদি এই জায়গায় একটু ট্রাস্ট বিল্ড করতে পারেন, তাহলে দেখবেন হচ্ছে কি বাকি জায়গাগুলো অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যাবে। জুলাই সনদের খসড়া প্রকাশের পর 2 সপ্তাহ পার হয়েছে, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনও বৈঠক শুরু হয়নি। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ নিয়ে দ্রুত সমাধানে আসতে হবে, অন্যথায় রাজনৈতিক অনৈক্য বাড়তে থাকলে অস্থিতিশীলতা আরও তীব্র হতে পারে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে জামায়াতের সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীর মামলায় জোরপূর্বক সাক্ষ্য নেওয়া হয়েছে দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন মামলার 3 জন সাক্ষী। বুধবার এমন তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল দেলোয়ার হোসাইন সাঈদীকে। 2023 সালের 15 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। 5 আগস্টের পর প্রশ্ন ওঠে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া নিয়ে। 2010 সালের 29 জুন গ্রেফতার হন দেলোয়ার হোসাইন সাঈদী। এরপর থেকেই মানবতা বিরোধী অপরাধের সাথে তিনি জড়িত নয় এমন দাবি করে আসছে জামায়াতে ইসলামী ও তার পরিবারের সদস্যরা। পাঁচ ব্যাংক একীভূতকরণে কেন্দ্রীয় ব্যাংকের শুনানিতে অংশ নিয়েছে ইউনিয়ন ব্যাংক। নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, শুনানি কি এখনো চলছে কিনা, আর কি বিষয় উঠে এসেছে জানাবেন? উজ্জ্বল, শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার আজ ঘাটতি সহ যে সকল ব্যাংকগুলো ঠিক তলানিতে গিয়ে ঠেকেছে অবস্থা, তার মধ্যে একটি ইউনিয়ন ব্যাংক। বলা হচ্ছে এই ব্যাংকটি যে খেলাপি ঋণ তা প্রায় 99% বা তার চেয়ে কিছুটা কম। আরেকটি বিষয় জানাই, এখানে এই যে খেলাপি ঋণের মধ্যে অধিকাংশই অফেরতযোগ্য কিংবা ইচ্ছাকৃত খেলাপির কথা বলা হয়েছে। আজ আমরা ঠিক 11টার কিছু সময় খেলাপির ঠিক 11টার কিছু সময় পর কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত শুনানিতে অংশ নিতে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পরিষদের বেশ কয়েকজনকে আমরা প্রবেশ করতে দেখেছি। হয়তো ঘণ্টাখানেক পর তারা বের হয়ে বিস্তারিত জানাবেন। এর আগে আপনি জানেন বেশ কিছু ব্যাংক শুনানিতে অংশ নিতে এসেছিল। গতকাল এসেছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তারা এসে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের যে দৃষ্টিভঙ্গি তার সঙ্গে তারা সম্পূর্ণ একমত, অর্থাৎ তারা একীভূত হতে
হতে চান। এর আগে ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ব্যাংক এসেছিল, এর আগের দিন তারা জানিয়েছিলেন যে তারা একীভূত হতে রাজি নন, 1 বছর সময় চেয়েছেন ঘুরে দাঁড়ানোর জন্য। যদিও ওই দিন শুনানি অনুষ্ঠিত হয়নি গভর্নরের অসুস্থতার কারণে। এই সপ্তাহের প্রথম কার্যদিবসে এসেছিল এক্সিম ব্যাংক, সেই শুনানিটিও মূলত হয়নি। যদিও বাস্তবতা যদি বলি, এই 5 ব্যাংকের মধ্যে যে পরিমাণ খেলাপি ঋণ এবং ঘাটতি দেখা দিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক সেই 5 তারিখের পর অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী তারল্য সহায়তা বারংবার দেওয়ার পরও তারা ঘুরে দাঁড়াতে পারেনি। আপনাকে যদি এর আগের বা এর পরেরও কথা বলি, এই তালিকায় ইসলামী ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকও ছিল, এছাড়া আরো কয়েকটি ব্যাংক থাকলেও তারা সময় ইসলামী ব্যাংকও ছিল, এছাড়া আরও কয়েকটি ব্যাংক থাকলেও তারা সময় পেয়ে তারা ঘুরে দাঁড়িয়েছে। তাদের অবস্থা ভালো হওয়ার কারণে সেগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই 5টি ব্যাংকের অবস্থা এখনও নাজুক। আমরা জানতে চেয়েছিলাম কেন্দ্রীয় ব্যাংকের কাছে, তারা বলছিলেন যে দীর্ঘ প্রায় 8 মাসের বেশি সময় তাদেরকে সহায়তা করা হয়েছে, নানাভাবে সময় দেওয়া হয়েছিল। এই 8 মাসে, নির্ধারিত 8 মাসে তারা ইতিবাচক কোনো সূচকে ঊর্ধ্বগতি কিংবা তাদের যে কাঙ্ক্ষিত পর্যায়ের কথা তারা বলছিলেন সেখানে তারা যেতে পারেননি। ফলে কেন্দ্রীয় ব্যাংকের যে নির্ধারিত সিদ্ধান্ত সেখানে তারা আসতে হবে। আমরা জানতে চেয়েছিলাম যে সকল ব্যাংকগুলো আসতে চাচ্ছে না তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে। বলা ছিল যে যারা আসতে চায় না তাদের সূচকে যেহেতু তাদের নানা ক্ষেত্রে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তারা যেহেতু এখনও তারল্য সহায়তা দিতে হচ্ছে, একইভাবে গ্রাহকরা শাখাগুলোতে গিয়েও টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত তাদের মেনে নিতে হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই 5টি ব্যাংকের মধ্যে শুধুমাত্র এক্সিম ব্যাংক ছাড়া ইউনিয়ন ব্যাংক সহ সবগুলোই ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে, যাদের নামে মূলত নামে বেনামে খেলাপি ঋণ নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে উজ্জ্বল, এই ছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে আমার কাছে শুনানির সবশেষ তথ্য। দেলোয়ার দোলন যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে। সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন করছে ছাত্রদল, সেখানে আছেন সহকর্মী মেহরিন আনি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আনি, মানববন্ধন থেকে কি বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা? উজ্জ্বল, আজকে সকাল থেকে এখানে ছাত্রদলের যারা নারী নেতৃত্বরা আছেন তারা এখানে মানববন্ধন করছেন। তারা যে বিষয়ে মানববন্ধন করছে তারা হচ্ছে যে যারা আসলে নারী নেতৃত্ব আছে তারা এই গণ অভ্যুত্থান পরবর্তী যে 1 বছর গিয়েছে, সে 1 বছরের মধ্যে ছাত্রদলের যারা আছেন, এছাড়া ছাত্রদলের 12 অন্যান্য সংগঠন যারা আছেন, তারা আসলে একটি গুপ্ত সংগঠনের যারা সাথে জড়িত যারা আছেন, তারা এই যারা নারী নেতৃত্ব দেন তাদের যে সাইবার বুলিংয়ের শিকারের মাধ্যমে আসলে তারা নানা ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, সে বিষয়ে আসলে তারা এখানে বলছেন। এছাড়া আজকে তারা এখানে এসেছে যে এই আপনি জানেন যে কিছুদিন আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়, সেটি নিয়ে যে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাখা ছাত্র শিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী রিট করেন এবং তারপরে কিন্তু সেই নারী শিক্ষার্থীকে অনলাইনে নানা ধরনের হুমকি দেওয়া হয় এবং প্রকাশ্যে সেখানে কিন্তু গণধর্ষণের হুমকির কথা উঠেছে এবং সেটি নিয়ে এছাড়াও জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদল নেত্রীদের হেনস্থা করা হয়েছে এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে যে অব্যাহত সাইবার বুলিংয়ের হচ্ছে সেটির বিরুদ্ধে মূলত এখানে তারা মানববন্ধন করছে এবং তারা বলছে যে এই যে গণঅভ্যুত্থান পরবর্তী যে 1 বছর অতিবাহিত হচ্ছে, সেই 1 বছরের মধ্যে একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে কিন্তু যারা নারী নেতৃত্বে আছে, যারা আসলে সেই গুপ্ত সংগঠনের নারী নেতৃত্বদের যে মতাদর্শের বাইরে গেলেই দেখা যাচ্ছে যে তাদের নারী নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের বিশেষ করে তারা নানা ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, স্ট্যামিংয়ের শিকার হচ্ছে। তো সেই প্রতিবাদে কিন্তু আজকে তারা এখানে দাঁড়িয়েছে এবং সেটি নিয়ে মানববন্ধন করছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছাত্রদলের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কিন্তু এখানে আছে এবং তারা কিন্তু এখানে সংহতি প্রকাশ করেছে এবং তারা যারা আসলে এখানে আজকে মানববন্ধন করছেন, যারা আসলে এবার এই বাংলাদেশের যে নারী নেতৃত্বে এখন নতুন করে যারা আছেন, তারা বলছেন যে এই গণঅভ্যুত্থানের যে 1 বছর গিয়েছে, এই 1 বছরের তারা কি দাবি করছে যে এখানে যারা নারী নেতৃত্ব আছে তারা ফ্যাসিস্টদের আসলে
তাদেরকে এখান থেকে বিতাড়িত করলেও সেই একইভাবে কিন্তু যারা গুপ্ত সংগঠনের মাধ্যমে নারী যারা আছেন তাদের উপরে যেভাবে সাইবার বুলিংয়ের শিকার করা হচ্ছে সেটার বিরুদ্ধেও কিন্তু তারা দাঁড়াবে এবং তাদের এই মানববন্ধন, তাদের এই প্রতিবাদ, এটি কিন্তু চলমান থাকবে। তো এই মানববন্ধন এখন পর্যন্ত চলছে এবং এখনো পর্যন্ত কিন্তু ছাত্রদলের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে তারা এখনো কথা বলেনি, কিছুক্ষণ পরেই তারা এখানে কথা বলবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে এই মানববন্ধন থেকে সবশেষ। ছাত্রদলের নারী নেত্রীদের উদ্যোগে চলছে মানববন্ধন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেরিন আনি। কক্সবাজার শহরের বাকখালী নদীর তীরবর্তী এলাকায় বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। স্কেভেটরে ঢুকতে দিচ্ছেন না স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন তৃতীয় দিনের মতো এই উচ্ছেদ অভিযান কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে? উচ্ছেদ অভিযানে যখন বিআইডব্লিউটি এর নেতৃত্বে প্রশাসন আসলে যখন কক্সবাজার শহরের পেশকার পাড়ার দিকে যায়, পেশকার পাড়ার প্রবেশ মুখে কিন্তু তারা বাধার শিকার হয়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে তারা এগুলো তাদের ব্যক্তি মালিকানাধীন জমি এবং এইসব জমিতে কোনো ক্রমেই তারা আসলে প্রশাসনকে উচ্ছেদ কার্যক্রম চালাতে দিবেন না। এর প্রেক্ষিতে সেখানে একটু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং আমরা দেখেছি যে উচ্ছেদ অভিযান শুরুর প্রাক্কালে কিন্তু সেখানকার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের যখন চেষ্টা করছিলেন বিদ্যুৎ কর্মীরা, তখন কিন্তু স্থানীয়রা সেই মইটি কেড়ে নিয়েছে এবং ভেঙে ফেলেছে। এর প্রেক্ষিতে সেখানে কয়েকটি স্কেভেটর প্রবেশ করার চেষ্টা করে সেই এলাকায় এবং সেই স্কেভেটরগুলো কিন্তু লোকজনের বাধার মুখে আর ঢুকতে পারেনি এবং উচ্ছেদ কার্যক্রম শেষ করেই কিন্তু কোনো ধরনের সেখানে পদক্ষেপ না নিয়েই পরে অভিযানকারী দল ফিরে আসতে বাধ্য হয়েছে এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত সেই এলাকায় প্রচুর মানুষ অবস্থান নিয়েছেন এবং বর্তমানে যারা উদ্ধার অভিযানে গিয়েছিলেন তারা একটু দূরত্বে ফিরে এসেছেন, কস্তুরাঘাট এলাকায় ফিরে এসেছেন, যেখানে গতকাল এবং এর আগের দিন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে এবং আজকে কিছুক্ষণ আগে যেসব গত 2 দিনের অভিযানে যেসব পাথর এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে সেগুলোর নিলাম অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নিলাম অংশ নেওয়ার পরপরই কিন্তু উচ্ছেদ অভিযান শুরুর জন্য তারা আবারও এই এলাকায় যায় এবং মূলত তারা যেটি বলছে যে বাকখালী নদী ঘিরে নদীর আশপাশের তীরবর্তী এলাকায় যেসব স্থাপনা গড়ে উঠেছে সেখানে অধিকাংশই অবৈধ এবং তাদের যে 269 একর এলাকা রয়েছে নদী বন্দরের, সেই এলাকাটি তারা আসলে পুরোপুরি দখলমুক্ত করার অভিযানে নেমেছেন এবং 5 দিনের এই অভিযানে গত পরশু যে অভিযানটি শুরু হয়েছে, আজকে অভিযানের তৃতীয় দিন, আগামী আরো 2 দিন এই অভিযান চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এর প্রেক্ষিতে আজকের যে উচ্ছেদ অভিযান সেটি এখন পর্যন্ত আসলে শুরু করা সম্ভব হয়নি, যেহেতু লোকজনের বাধার শিকার হয়েছে। আমরা দেখছি যে দূরে স্কেভেটর গুলো যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে আসা হয়েছে একটি ফাঁকা জায়গায় এবং সেখানে কিন্তু প্রশাসনের লোকজন অবস্থান করছেন। এখানে পুলিশ সদস্যরা ছিলেন, র্যাব সদস্যরা ছিলেন, তারা সকলেই কিন্তু পিছু হটেছেন স্থানীয় লোকজনের বাধার মুখে এবং স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে মূলত দীর্ঘ বছর ধরে তারা এইসব এলাকা বসতি গড়েছেন এবং এখানে অনেক জায়গায় আসলে ব্যক্তি মালিকানাধীন, এইসব ব্যক্তি মালিকানাধীন জায়গায় যখন তারা আসলে উচ্ছেদ অভিযান করতে চাইবেন তারা সেটি সফল হতে দিবেন না, সে ধরনের কথাই স্থানীয় লোকজন আমাদেরকে বলছিলেন। এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চেইন ন্যাশনাল ফ্রন্ট KNF এর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আইএসপিআর জানায় এর আগে 25 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত টানা 1 মাস বান্দরবানের রুমা উপজেলার দুর্গম ভ্রেংতলাং এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এরই অংশ হিসেবে সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী এলাকায় KNF এর প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে তল্লাশি চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গেল আগস্ট মাসে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল 1,22,517টি US কন্টেইনার হ্যান্ডলিং করেছে। মাসভিত্তিক কন্টেইনার হ্যান্ডলিংয়ে এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। সকালে এনসিটিতে সংবাদ সম্মেলনে তথ্য জানায় টার্মিনালের চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন। গত বছর আগস্টে এই টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল 96,000টি US
সেই হিসাবে গত বছরের তুলনায় এবারে কন্টেইনার হ্যান্ডেলিং বৃদ্ধি পেয়েছে প্রায় 27.6%। গত 7 জুলাই নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এনসিটি পরিচালনার দায়িত্ব নেয়। এরপর থেকে কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিং সহ টার্মিনালের কার্যক্রম গতিশীল হয়েছে। এছাড়া কমেছে জাহাজের গড় অবস্থানকাল। দায়িত্ব নেওয়ার পর থেকে সিডিডিএল প্রতিদিন গড়ে 3600 টিউস কন্টেইনার হ্যান্ডলিং করেছে, যেখানে পূর্বে দৈনিক 2500 টিউস কন্টেইনার হ্যান্ডলিং হতো। গড়ে দৈনিক কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে 1135 টিউস। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে জাহাজের টার্নারাউন্ড টাইম 61 ঘন্টা থেকে কমিয়ে 57 ঘন্টায় নামিয়ে এনেছি। ময়মনসিংহে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 28 জন রোগী। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আবারও জেলায় ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন, আর সেবা নিয়ে রোগীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা? উজ্জ্বল, আসলে ডেঙ্গুর যে নতুন বিষয়টি আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কিন্তু ডেঙ্গুর যে চারিত্রিক যে যে ধরনের সিমটম নিয়ে ডেঙ্গু এডিস মশা যে তার জীবাণুটা ছড়ায়, সেই জীবাণুতে কিন্তু আসলে পরিবর্তন এসেছে। অনেক রোগী আমরা কথা বলেছি যে তার শরীরে কোনো জ্বর নেই বা অন্যান্য কোনো লক্ষণ নেই, কিন্তু তার তীব্র মাথা ব্যথা আছে বা পেটের সমস্যা রয়েছে, এমন রোগীর কিন্তু আসলে ডেঙ্গু ধরা পড়ছে। এবং সে কিন্তু শেষ পর্যায়ে যখন হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন তখন কিন্তু অনেকটা শকে চলে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন এই সমস্ত রোগীদেরকে আসলে চিকিৎসা করতেও বেশ বেগ পেতে হচ্ছে তাদের। এবং ময়মনসিংহে গত 24 ঘন্টায় 38 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে বিভিন্ন ওয়ার্ডে। একটু বলে রাখা প্রয়োজন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর একটি বিশেষায়িত ওয়ার্ড ছিল, সেটি কিন্তু এখন আপাতত নেই, কারণ এর আগে ডেঙ্গুর প্রকোপটা কিছুটা কমেছিল বা রোগীর সংখ্যা কম থাকার কারণে সেই ওয়ার্ডটি ছিল না। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে যেহেতু প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, সুতরাং বেশিরভাগ রোগী কিন্তু আসলে ঢাকা ফেরত, অনেকেই ঢাকা চাকরি করতেন বা বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে আসলে আক্রান্ত হয়ে ঢাকা ফেরত, অনেকেই ঢাকা চাকরি করতেন বা বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে আসলে আক্রান্ত হয়ে ময়মনসিংহের এই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং তারা যেটা বলছিলেন যে অতিরিক্ত জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, পায়খানার সাথে রক্ত যাওয়া সব বিভিন্ন ধরনের লক্ষণ কিন্তু তাদের দেখা দিচ্ছে। এবং চিকিৎসকরা যেটা বলছেন যে জ্বর আসলে যথাযথ অ্যান্টিবায়োটিক না খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন আসলে যথাযথ অ্যান্টিবায়োটিক না খাওয়া সহ অন্যান্য পরামর্শ দিয়েছেন। এবং সবচেয়ে বেশি নিয়ে ঘুমানো সহ পরিষ্কার পরিচ্ছন্নতা, কোথাও যেন পানি জমে না থাকে, সেই বিষয়গুলোর দিকে বেশি নজর দেওয়ার কথা জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল ডেঙ্গুর সর্বশেষ খবর ময়মনসিংহ মেডিকেল কলেজ। বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কূটনৈতিক ব্রেন্ট ট্রি ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মনোনয়নের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সিনেটে পাঠিয়েছে হোয়াইট হাউস। ভার্জিনিয়ার বাসিন্দা ব্রেন্ট ক্রিস্টেনসেন চলতি বছরের 20 জানুয়ারি অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পান। এর আগে 2022 সালের আগস্ট থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডারের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া সিনিয়র ফরেন সার্ভিসের কর্মকর্তা হিসেবে ক্রিস্টেনসেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবেও কাজ করেছেন। 2002 সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে হিউস্টন ও নিউ ইয়র্ক সিটিতে ম্যানেজমেন্ট কনসালটেন্টের হিসেবে কাজ করতেন ব্রেন্ট। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ ফ্লোরিডার সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। চীনের বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস উপলক্ষে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ। কুচকাওয়াজে অংশ নেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। প্রথমবারের মতো একসাথে এক মঞ্চে উপস্থিত হন কিম, শি ও পুতিন। প্যারেড শুরুর আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় তিনি জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা যোদ্ধাদের স্মরণ করেন। ভাষণে চীনকে এক অপ্রতিরোধ্য জাতি হিসেবে আখ্যা দেন শি।
এরপর 50,000-এরও বেশি সেনা চীনের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ শুরু করে। 80তম বিজয় দিবস উপলক্ষে 80,000 পায়রা ও বেলুন উড়ানো হয় বেইজিংয়ের আকাশে। এদিকে চীনের বিজয় দিবসে অংশগ্রহণ করায় কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 自立自强的伟大民族，为国家生存而战，为民族复兴而战，才能维护共同安全。খেলার খবর, বাংলাদেশের বিপক্ষে চলমান টি-20 সিরিজে টানা 2 ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত নেদারল্যান্ডসের। তবে শেষ ম্যাচে লড়াই করে জয়ের প্রত্যয় শোনা গেল তরুণ ডাচ ক্রিকেটার ফ্রেডিজ আহমেদের কণ্ঠে। এখন টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশ দল, সিলেটের দর্শক আর উইকেট নিয়েও। আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। পরপর 2 ম্যাচ হেরে এরই মধ্যে টি-20 সিরিজ খুইয়েছে নেদারল্যান্ডস। 2 ম্যাচে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি ডাচরা। ব্যাট বলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও এখনও আত্মবিশ্বাসের গল্প শোনা যাচ্ছে ডাচ শিবিরে। 22 বছর বয়সী ডাচ লেগ স্পিনার ফ্রেডিজ আহমেদ জানান, সিরিজের প্রথম 2 ম্যাচ হারলেও শেষ ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজটি স্মরণীয় করে রাখতে চায় সফরকারীরা। Goal is to win. We came on this tour thinking we can win the series. Obviously that's not going to be possible now, but it will be nice to finish off with a win. I think the boys, like you said, we're working very hard. সাকিব তামিম যুগ শেষে তরুণদের হাত ধরে নতুন যুগে বাংলাদেশ। লিটন দাসের বর্তমান দলের প্রশংসাও ঝরল এই ডাচ তরুণের কণ্ঠে। Now as well, if you can see, especially in this series but also before, like we saw against Pakistan here, they've done well, the youngsters have done well, and I think Liton Das is doing a pretty good job as captain. সিলেটের দর্শক আর উইকেটের প্রশংসা করতেও ভুলেননি এই তরুণ ক্রিকেটার। তার ভাষায় এখানকার দর্শক অসাধারণ আর উইকেটও বিশ্বমানের। The crowd has been lovely. The people have been very nice inside the stadium, outside the stadium, outside the hotel, everywhere. The crowd has been very nice, and yeah, the wicket has been good. I think good to bat on. Unfortunately, we haven't really put runs on the board in both games. ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে থাকলেও সিরিজ শোনাচ্ছিলেন আশার গল্প। একই সঙ্গে বদলে যাওয়া বাংলাদেশ দলের প্রতি তার রয়েছে গভীর সম্মান। শুধু নেদারল্যান্ডস নয়, সবারই প্রত্যাশা এবার এশিয়া কাপের মঞ্চে চমক দেখাবে বাংলাদেশ। সন্দীপন শুভ, এখন সিলেট। শেষ করব এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চলছে আপিল শুনানি। ছাত্র দলের মানববন্ধন। সাইবার বুলিংয়ের দায়ে 6 মাসের জন্য শিক্ষার্থী আলী হোসেন বহিষ্কার। বাস থেকে নারী শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগে 28টি বাস আটকে রেখেছে জাবি শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার 8। সাইদির বিরুদ্ধে 3 সাক্ষীর জোর করে সাক্ষ্য নেয়ার অভিযোগ ট্রাইব্যুনালে। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জেরা পিছিয়ে কাল নির্ধারণ। রাজনীতির মাঠে দলগুলোর অনৈক্যের প্রভাব। নির্বিঘ্নে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা, সবাইকে ছাড় দেয়ার তাগিদ। সিরিজের শেষ টি-20তে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ নেদারল্যান্ডস। ডাচদের হোয়াইট ওয়াশ করতে চায় টাইগাররা। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।